মরহুম ব্যারিস্টার মইনুল হোসেনকে ধরবার জন্য তার বাসায় পুলিশ গেছে, এটা পুরনো খবর, আপনারা গতকালকের বিভিন্ন সংবাদপত্রে দেখেছেন। কিন্তু এই পুরনো খবরের সঙ্গে একটা নতুন উপাদান যোগ হয়েছে, যেটা নজিরবিহীন। এই খবরের বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় একটা ব্যাখ্যা বা প্রতিবাদ মতো দিয়েছে। পুলিশ তার বাসায় গেছে ধরতে কিংবা যে কোনো উদ্দেশ্যে, যদি এখানে প্রকাশিত খবরে কোনো ভুল ভ্রান্তি বা তথ্যের ঘাটতি থাকে তো সেটা পুলিশ বলবে। পুলিশের মিডিয়া বিভাগ আছে, পাবলিক রিলেশন অফিসার আছে, কিন্তু ব্যাখ্যা দিচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়। এটা বাংলাদেশে কেন? আমার মনে হয় সারা পৃথিবীতে এটার কোনো নজির খুঁজে পাওয়া যাবে না। তাহলে কেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে ব্যাখ্যা দিল? আসলে হয়েছে কি, আমাদেরকে একটু পিছনে ফিরতে হবে। এবং আমি ব্যারিস্টার মইনুল হোসেন তার পরিবার সম্পর্কে কয়েকটি কথা বলবো। এটা আসলে তিনি যখন মারা গিয়েছিলেন তখনই বলবার ইচ্ছে ছিল, যে কোনো কারণে হয়ে ওঠেনি। ব্যারিস্টার মইনুল হোসেনকে পুলিশ যখন তার বাসায় গেছে, আমাকে কেউ কেউ ফোন করে বলেছে যে সম্ভবত কোটা সংস্কার আন্দোলনে তার কোনো ইন্ধন আছে কিনা, বা হয়তো এই অভিযোগেও তাকে গ্রেপ্তার করার জন্য গিয়ে থাকতে পারে। তো তিনি তো নাই। আমি বলেছি তিনি না থাকলেও এই কোটা সংস্কার আন্দোলনে তার ইন্ধন আছে। হ্যাঁ, কিভাবে আছে সেই ব্যাখ্যায় আসছি। তার আগে বলি যে ব্যারিস্টার মইনুল হোসেন তাকে যে গ্রেপ্তার করা হয়েছিল এটা তো আমাদের মনে আছে, কিন্তু ব্যারিস্টার মইনুল হোসেন আসলে কে, কেন তাকে গ্রেপ্তার করা হয়েছিল, কি তার অপরাধ, আমাদের এই প্রজন্ম হয়তো সেভাবে জানে না। যারা এখন বাংলাদেশে একটা অভূতপূর্ব নজিরবিহীন এক ছাত্র গণ অভ্যুত্থান ঘটিয়েছে, এই শিক্ষার্থীরা, এই তরুণ কিশোর শিক্ষার্থীরা ব্যারিস্টার মইনুল হোসেন সম্পর্কে তেমন জানবার কথা না। আমি সংক্ষেপে তাদেরকে একটু বলবো, এবং এটা বলতে গেলে তারা বুঝে ফেলবেন যে কেন ৮০ বছরের একজন বৃদ্ধ বাংলাদেশ সৃষ্টির প্রক্রিয়ায় যার বাবার, যার পরিবারের অবদান ছিল, সেই লোককে কেন ৮০ বছর বয়সে জেলে ঢুকানো হলো একটা অজুহাতে ঠুনকো অভিযোগে। সেই গ্রেপ্তার করা, তাকে ওই ৮০ বছর বয়সে জেলে নেওয়ার সঙ্গে এখন এই যে আজকে প্রধানমন্ত্রী কার্যালয় ব্যাখ্যা দিল, এটার একটা খুব গভীর এবং অর্থপূর্ণ সম্পর্ক আছে। ব্যারিস্টার মইনুল হোসেন এবং আনোয়ার হোসেন মঞ্জু, তারা দুই ভাই। দুজনের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক খুবই ভালো ছিল। আমি ইত্তেফাকে অনেকদিন কাজ করেছি। ইত্তেফাকে আমি যোগদান করেছিলাম, জনাব আনোয়ার হোসেন মঞ্জু আমাকে নিয়ে গিয়েছিলেন। তাদের বাবা তোফাজ্জল হোসেন মানিক মিয়া দৈনিক ইত্তেফাক, বাংলাদেশের দীর্ঘকালের প্রধান সংবাদপত্র, এই দৈনিক ইত্তেফাকের প্রকাশক সম্পাদক ছিলেন। এর আগে সাপ্তাহিক ইত্তেফাক একটা ছিল, সেটার প্রকাশক ছিলেন মাওলানা ভাসানী, কিন্তু দৈনিক ইত্তেফাকের প্রকাশক সম্পাদক তোফাজ্জল হোসেন মানিক মিয়া। এবং তার বিখ্যাত একটা কলাম ছিল, মুসাফিরের কলাম। সেই সময় মুক্তিযুদ্ধকালে, স্বাধীনতা সংগ্রামের কালে সেটা ঐতিহাসিক ভূমিকা পালন করেছিল। মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবের, শেখ মুজিবুর রহমান এই যে বড় নেতা হয়ে ওঠা, এই বড় নেতা হওয়া, জনপ্রিয় নেতা হয়ে ওঠার পিছনে দুজন মানুষের প্রধান অবদান। একজন তোফাজ্জল হোসেন মানিক মিয়া, একজন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। আগের প্রজন্মের মানুষেরা জানেন, আমরাও জানি, আমরা দেখিনি কিন্তু জানি ইতিহাস পড়ে। হোসেন শহীদ সোহরাওয়ার্দী তিনি তো আর এই বাংলায় থাকতেন না, তিনি পাকিস্তানে, তৎকালীন পশ্চিম পাকিস্তানে বেশি থাকতেন। কিন্তু মানিক মিয়া এখানে থাকতেন, এখানে তার ইত্তেফাক অফিস ছিল, শেখ মুজিবুর রহমান সাহেবের বিকল্প অফিস। বহু ঐতিহাসিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের কাজটা মানিক মিয়ার অফিসেই হতো বা হয়েছে, এটা আমরা জেনেছি, শুনেছি। তো সেই মানিক মিয়া, তার দুই ছেলের একজন ব্যারিস্টার মইনুল হোসেন। ব্যারিস্টার মইনুল হোসেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ছিলেন। তিনি ব্যারিস্টার, একজন আইনজীবী, এবং ইত্তেফাকের সম্পাদক মন্ডলীর সভাপতি ছিলেন দীর্ঘদিন। ডেইলি নিউ নেশনের সম্পাদক মন্ডলীর সভাপতি ছিলেন, আর তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা ছিলেন। কিন্তু তার অপরাধ, একটা বিরাট ঐতিহাসিক অপরাধ আছে। আমি মনে করি সেই অপরাধেই মূলত ৮০ বছর বয়সে তাকে জেলে যেতে হয়েছিল, অমানবিক পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল। তার সঙ্গে যে আচরণ করেছে, চোর, ছিনতাইকারী, সিধেল চোরদের সঙ্গে এরকম আচরণ করে না, শেখ হাসিনা এটা তার সঙ্গে করেছিল, এক ঐতিহাসিক অপরাধের প্রতিশোধ নেওয়ার জন্য। 4 মাসেরও বেশি জেল খেটে তিনি জেলে গিয়েছিলেন 2018 সালের 22 অক্টোবর, এবং 27 জানুয়ারি 2019 সালের 27 জানুয়ারি তিনি মুক্ত হন জামিনের মাধ্যমে। এই হাইকোর্ট, সুপ্রিম কোর্টের বহু বিচারপতি তার হাতে নিয়োগ দেওয়া, তিনি আইন উপদেষ্টা হিসাবে সেটার প্রক্রিয়া করেছিলেন। তার জুনিয়র
কিংবা তার সামনে চেয়ারে বসে না, এইরকম বিচারপতির সংখ্যা এখন বেশি। মানে বলতে গেলে প্রায় সব বিচারপতি ব্যারিস্টার মইনুলের সামনে চেয়ারে বসার যোগ্যতা রাখে না। কিন্তু তিনি 4 মাস জামিন পাননি, 4 মাসেরও পরে জামিন পেয়েছেন। কারণ হলো শেখ হাসিনা। তাকে গ্রেপ্তার করা হয়েছিল একটা ঠুনকো অভিযোগে। বাংলাদেশের এক মহা চরিত্রবতী মহিলা, তিনি তাকে বলেছিলেন যে আপনাকে আমি চরিত্রহীন বলতে চাই, কোন একটা রাজনৈতিক বিতর্কের মধ্যে বলেছিলেন। তো এই কথা বয়স্ক মানুষ বেফাস বলে ফেলেছেন, বলেন নাই যে আপনি চরিত্রহীন, বলেছে আপনাকে আমি চরিত্রহীন বলতে চাই। পরে ব্যারিস্টার মইনুল ব্যাখ্যা দিয়েছেন আমি রাজনৈতিক চরিত্রের কথা বুঝিয়েছি, এখানে ব্যক্তিগত চরিত্রের কথা আমি কেন বলবো। আওয়ামী পান্ডা, তথাকথিত আওয়ামী পান্ডা সাংবাদিকেরা এরা তো এখন সবকিছু দখল করে আছে। এরা একটা লোক দেখানো আন্দোলন গড়ে তুললো শেখ হাসিনার ইচ্ছায় ব্যারিস্টার মইনুলের বিচার হতে হবে। ওই কথা কেন বললো? তো ব্যারিস্টার মইনুল প্রকাশ্যে একদম প্রেস রিলিজ দিয়ে তিনি দুঃখ প্রকাশ করেছেন যে আমি আসলে তার রাজনৈতিক চরিত্রের কথা বলেছি, তারপরও যদি এটা কোন রকম কেউ কষ্ট পেয়ে থাকে আমি দুঃখ প্রকাশ করছি, ক্ষমা চাচ্ছি। 80 বছরের একজন বৃদ্ধ যার এরকম ব্যাকগ্রাউন্ড, তিনি ওই মহিলার কাছে এভাবে ক্ষমা চেয়েছেন, কিন্তু ক্ষমা হয়নি। তাকে গ্রেপ্তার করিয়ে ছাড়া হয়েছে এবং বলা হয় যে বাংলাদেশে তথাকথিত মানহানির মামলায় মানে কোন ব্যক্তিকে অ্যারেস্ট করা, এইটা তিনি প্রথম জেলে নিয়ে যাওয়া ব্যারিস্টার, মানে তিনি এটা প্রাপ্য। বাংলাদেশের এইরকম একজন মানুষ মানহানির মামলায় গ্রেপ্তার হয়ে 4 মাস জেলে ছিলেন। ওই মহা চরিত্রবতী মহিলার কথা নাম আমি আর বলছি না। যাই হোক, তো তাকে যে এই জেলে নিল এবং তার সঙ্গে অমানবিক আচরণ করলো, এর ঐতিহাসিক পটভূমিটা হলো, প্রিয় দর্শক, এই প্রজন্মের তোমরা যারা আছো তোমাদেরকে বলি, তোমরা একটা কথা শুনো না যে বাংলাদেশে এখন অঘোষিত বাকশাল কায়েম করা হয়েছে। এটা অঘোষিত বাকশাল, কিন্তু বাংলাদেশে একটা ঘোষিত বাকশাল ছিল। সেটা 1974 সালে একদলীয় পার্লামেন্টে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ নামে একটা বিল পাশ করা হলো, একটা ব্যবস্থা প্রবর্তন করা হলো সংবিধান সংশোধন করে এটা পাশ করা হয়েছে যে বাংলাদেশে একটা মাত্র রাজনৈতিক দল থাকবে, বাকশাল, বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ, আর কোনো রাজনৈতিক দল থাকবে না। এবং এই দলের প্রধান হবেন শেখ মুজিবুর রহমান, আমৃত্যু। তাকে সরানোর কোনো ব্যবস্থা, ওই দলের প্রধান পরিবর্তনের কোনো ব্যবস্থা সেখানে রাখা হয়নি। এবং এই দলের যিনি প্রধান তিনি প্রেসিডেন্ট, বাংলাদেশেরও প্রধান তিনি, এবং তাকে বাংলাদেশের প্রেসিডেন্ট পদ থেকে সরানোর কোনো ব্যবস্থা সেখানে রাখা হয়নি। আপনি তার সঙ্গে দ্বিমত করবেন সেটারও কোনো সুযোগ নাই। এরকম এক ভয়ঙ্কর আইন করা হয়েছিল, আমৃত্যু। তিনি মারা যাওয়ার আগ পর্যন্ত তিনি বাকশালের প্রেসিডেন্ট থাকবেন, দেশেরও প্রেসিডেন্ট থাকবেন। তো এই আইন যখন প্রবর্তন করা হয়, দেশের পরিবেশ এমন ছিল যে এটার বিরুদ্ধে কথা বলা বা এটার সঙ্গে দ্বিমত করা একটা অসম্ভব ব্যাপার। সেই সময় পার্লামেন্টে এমপি ছিলেন ব্যারিস্টার মইনুল হোসেন, আওয়ামী লীগের এমপি ছিলেন, এবং জেনারেল এমএজি ওসমানী, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক। তার নাম শুনো তোমরা এখন, তাকে আড়াল করে ফেলা হয়েছে। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়কের নাম আমাদের এই জেনারেশন জানে না, আড়াল করে ফেলা হয়েছে। এই দুইজন মানুষ বাকশালের বিরুদ্ধে ভোট দিয়েছিলেন। তারা বাকশালের বিরুদ্ধে ভোট দিয়ে বাকশালের বিরুদ্ধাচারণ করে পার্লামেন্ট থেকে পদত্যাগ করে চলে এসেছেন। এই দুইজন, আর কেউ না। কিন্তু এটা ছিল তাদের ঐতিহাসিক অপরাধ। সেই বাকশালের একদলীয় শাসন ব্যবস্থার পরিণতিতেই কিন্তু পরবর্তীতে অনেক মর্মান্তিক ঘটনা ঘটেছে, সে আলোচনা আজকে না করি। তো এই যে শেখ মুজিবুর রহমানের ইচ্ছার বিরুদ্ধে ভোট দেওয়া, তার এরকম একটা ভয়ঙ্কর পদ্ধতি প্রবর্তনের বিরুদ্ধে অবস্থান নেওয়া, সেই অপরাধী দুজন ব্যক্তি, একজন জেনারেল এমএজি ওসমানী, সিলেটে বাড়ি। আমি আশ্চর্য হই, সিলেটের এমন একজন সূর্য সন্তান, সিলেটের মানুষ, তাকে বাদ দিয়ে সিলেটের মানুষ শেখ মুজিবকে পূজা করে। মানে সবাই না, মানে যারা আওয়ামী লীগ করে আর কি, দুঃখিত কথাটা মানে ঢালাও ভাবে বলার জন্য। মানে ওসমানী তো মানে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, এর চাইতে সিলেটবাসীর গর্বের আর কি থাকতে পারে। যাই হোক, তো ওসমানী এবং যে ব্যারিস্টার মইনুল হোসেন, সেই অপরাধের প্রতিশোধ শেখ হাসিনা নিলেন বহু বছর পরে এসে, প্রায় 50 বছর পরে এসে, 50 না 40 বছর পরে এসে 2018 সালে। আমি শুরুতেই বললাম যে এই ছাত্র আন্দোলনে মইনুল হোসেনের ইন্ধন আছে। ইন্ধনটা কিভাবে? বাংলাদেশে যখন গত 15 বছর ধরে সেই অঘোষিত বাকশাল কায়েম হয়, মানুষের অধিকার হরণ করা হয়, এটাকে একটা অবরুদ্ধ জনপদে তো মানে পরিণত করার প্রক্রিয়া চলে, সিনিয়র সিটিজেনদের মধ্যে খুব কম মানুষ কথা বলেছেন। যারা কথা বলেছেন, প্রতিবাদ করেছেন, সোচ্চার হয়েছেন, তার মধ্যে ব্যারিস্টার মইনুল হোসেন অগ্রভাগে ছিলেন।
এই বৃদ্ধ বয়সেও তিনি মানুষকে সতর্ক করবার জন্য, প্রতিবাদ জারি রাখবার জন্য তিনি টেলিভিশনের টক শোতে অল্প বয়সী ছেলে মেয়েদের সঙ্গে তিনি পার্টিসিপেট করতেন। এমন না যে তার মিডিয়া ক্রেজ ছিল, তিনি তাগিদ থেকে এগুলো করতেন। এই যে আমরা যারা আজ এখন মানুষের অধিকারের পক্ষে একটু আধটু কথা বলি, আমাদের ইন্সপিরেশন, তিনি অন্যতম ইন্সপিরেশন। তার কাছ থেকে পেয়েছি এই যে তেজ, এই যে প্রতিবাদী একটা সত্তা, তিনি আমাদেরকে শিখিয়েছেন। আমি বিশ্বাস করি এই প্রজন্ম ব্যারিস্টার মইনুল হোসেন সম্পর্কে তেমন কিছু না জানলেও এই যে তার একটা প্রতিবাদী ভূমিকা মানুষের অধিকারের পক্ষে, মানুষের অধিকার হরণের বিপক্ষে, আমাদের মাধ্যমে আরো যারা কথা বলি আমরা অনেকেই তার দ্বারা ইনফ্লুয়েন্স, তার দ্বারা প্রভাবিত, এবং সেই প্রভাব আলটিমেটলি তো এই প্রজন্মের কাছে সেটা ট্রান্সফার হচ্ছে, লিঙ্কড হচ্ছে, এবং সেই সূত্রে এই আন্দোলনের তিনি একজন ইন্ধনদাতা বটে। ব্যারিস্টার মইনুল হোসেনকে শেখ হাসিনা অপদস্থ করার চেষ্টা করেছে, কষ্ট দেওয়ার চেষ্টা করেছে। এই কষ্ট অপমান বুকে নিয়ে তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। কিন্তু আমি বিশ্বাস করি তার যে ভূমিকা সেই ৭৫ সালে এবং তার বহু ৪০ বছর পরে আবার বাংলাদেশকে দ্বিতীয় বাকশালে পরিণত করার বিরুদ্ধে তার যে সোচ্চার ভূমিকা, এটা ইতিহাসে তাকে একজন কিংবদন্তির হিরো হিসাবেই বিবেচনা করবে এবং প্রতিষ্ঠিত করবে। এই পুলিশ পাঠিয়ে গ্রেপ্তারের মৃত মানুষের বাড়িতে হানা দেওয়া আর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সেটার ব্যাখ্যা পাঠানো, এইসব বরং মানে তার ব্যাপারে মানুষের ইতিবাচক ধারণা বা তার প্রতি মানুষের রেসপেক্ট বা সম্মানটাকে আরো বৃদ্ধি করবে। তিনি চলে গেছেন এই দুনিয়া থেকে, কিন্তু তিনি আমাদের সামনে একজন আদর্শ, একজন মডেল হিসেবেই বেঁচে থাকবেন। আর যারা তাকে কষ্ট দেওয়ার চেষ্টা করেছে, তাকে অপমান অপদস্থ করেছে এই বৃদ্ধ বয়সে, তাদের পরিণতি জীবিত অবস্থায় যে কি সেটা আমরা এখন দেখতে পাচ্ছি, কতটা জনঘৃণা তাদের প্রতি, এবং সামনে এটা বাড়বে বই, কমবে না।